গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমরা করব সংবিধান সংশোধন। দেখো, সংবিধান সংশোধন সংবিধানে কত নাম্বার ধারাতে আছে বা কত নাম্বার পার্টে আছে যদি বলা হয়, তাহলে আমাদের আছে পার্ট নাম্বার 20-তে সংবিধান সংশোধন সম্পর্কে বলা আছে। আর ধারার কথা যদি উল্লেখ করা হয় তাহলে 368 নাম্বার ধারায় আমাদের কি বলা আছে, যে সংবিধান সংশোধন সম্পর্কে বলা আছে। এবার যদি বলা হয় সংবিধান সংশোধন, সংবিধান সংশোধন সংবিধান সংশোধন আমাদের কয়ভাবে হয়? দেখো, মূলত আমাদের সংবিধান সংশোধন তিনটে ভাবে হয়। ঠিক আছে, তাহলে তিনটে ভাবে কি কি? সেটা হচ্ছে প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি আর তৃতীয় পদ্ধতি। তাহলে কি কি বললাম? প্রথম পদ্ধতি, প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি আর হচ্ছে তৃতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতিতে কিভাবে হয়, বা প্রথম পদ্ধতি বা সিম্পল মেজরিটি, সিম্পল মেজরিটি। দ্বিতীয় পদ্ধতি বা স্পেশাল মেজরিটি। আর তৃতীয় পদ্ধতি হচ্ছে স্পেশাল মেজরিটি, মেজরিটি উইথ ratification of স্টেট। ঠিক আছে, তাহলে আমাদের কি কি? একটা হচ্ছে যে প্রথম পদ্ধতি, সেটা কিভাবে হবে? সিম্পল মেজরিটি। আরেকটা কি? স্পেশাল মেজরিটি। আরেকটা হচ্ছে কি? স্পেশাল মেজরিটি উইথ ratification অফ স্টেট। তো আমাদের এই তিনটে পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাদের সংবিধান সংশোধন করা যায়। তার মধ্যে বলে রাখি যে এই যে প্রথম পদ্ধতি, এটা কিন্তু 368 ধারার মধ্যে কিন্তু নেই। আমাদের যে এই যে 300 মানে প্রথম পদ্ধতিটা, এটা কিন্তু 368 ধারার মধ্যে কিন্তু অন্তর্গত নয়। তাহলে 368 ধারার মধ্যে অন্তর্গত কোনটা? এই দুটো অন্তর্গত, দুটো পদ্ধতি কিন্তু অন্তর্গত। এবার আমাদের তাহলে কি, যে মেজরিটি সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। এই যে মেজরিটি, মেজরিটি যদি না জানি, বা মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠতা যেটাই বলো না কেন, এটা সম্পর্কে যদি না জানি, তাহলে কিন্তু আমাদের সংবিধান সংশোধনের পদ্ধতি কিন্তু আমরা বুঝতে পারবো না। তো চলো আমাদের একটু মেজরিটি সম্পর্কে জেনে নিই। তো দেখো, মেজরিটি, টাইপস অফ মেজরিটি, টাইপস অফ মেজরিটি, টাইপস অফ মেজরিটির মধ্যে কতগুলো মেজরিটি পড়ে? আমাদের 4 ধরনের মেজরিটি আছে। কি কি? আমি যদি বলি, প্রথম মেজরিটি হচ্ছে সিম্পল মেজরিটি। প্রথম মেজরিটি হচ্ছে কি? সিম্পল মেজরিটি। দ্বিতীয় হচ্ছে সিম্পল মেজরিটি, তারপর হচ্ছে অ্যাবসোলিউট মেজরিটি, অ্যাবসোলিউট মেজরিটি। আর একটা হচ্ছে এফেক্টিভ মেজরিটি। 3 নাম্বার হচ্ছে এফেক্টিভ মেজরিটি, এফেক্টিভ মেজরিটি। 4 নাম্বার হচ্ছে কি? স্পেশাল মেজরিটি, স্পেশাল মেজরিটি। এই স্পেশাল মেজরিটি কিন্তু আবার 4টি ভাগে বিভক্ত। তার মানে কি? টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। তো ব্যাপারটা বোঝা গেল যে মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠতা, মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠতা, 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 সংখ্যাগরিষ্ঠতা বলতে, মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠতা বলতে, যেরকম মনে করো কোনো একটা বিল বা কোনো একটা কিছু, বিল বলতে কোনো একটা তর্কের বিষয়, বা কোনো কিছু সংশোধনের বিষয়, সেটা যখন পার্লামেন্টে উপস্থিত হবে, সেক্ষেত্রে কাদের কথা মানা হবে? যাদের সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকবে তাদের কথাই মানা হবে। তাই এই সংখ্যাগরিষ্ঠতা বলতে এটাকেই বোঝায়, যে টাইপস অফ মেজরিটি, যে কত ধরনের সংখ্যাগরিষ্ঠতা হতে পারে, যে সিম্পল মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি, এফেক্টিভ মেজরিটি, স্পেশাল মেজরিটি। আবার স্পেশাল মেজরিটির মধ্যে 4টে ভাগ। 4টে ভাগ কি? টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4। তো এক এক করে দেখো, আমরা একটু মেজরিটিগুলো দেখে নিই কি কি আছে। যে সিম্পল মেজরিটি, প্রথমটা কি? সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটিতে কি হয়, যে যে আমাদের কি আছে, মানে 50% +1,
প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, মানে যে কজন যে সাংসদ উপস্থিত আছে, সাংসদ বলো আহ, যা মন্ত্রী বলো, যারাই এর থাকুক না কেন, তারা কি উপস্থিত আছে এবং যারা ভোট করছে, তাদের কি হবে যে 50% লাগবে, প্লাস কি হতে হবে, 1 হতে হবে। তাহলে কি হবে, সিম্পল মেজরিটি পাস হবে। যেমন ধরো যদি মনে করা হয় যে আমাদের কতজন আছে, যে 140 জন উপস্থিত আছে, সেখানে তাহলে 50% কি হতে পারে, যে 140/2 প্লাস কীভাবে 1 হতে হবে, মানে আমাদের 70+1 মানে 71 জন। আমরা যদি 71 জনের ভোট পাই, তখন আমাদের কি হবে, সেদিনের ক্ষেত্রে সেদিনের মতন কি সিম্পল মেজরিটি পাস হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সিম্পল মেজরিটি। এটা কোথায় কোথায় কাজে লাগে না, এটা নতুন রাজ্য গঠনের ক্ষেত্রে কাজে লাগে। নতুন রাজ্য গঠন, তারপরে যদি বলা হয় নতুন রাজ্য যে এলাকার পরিবর্তন, রাজ্যের এলাকা পরিবর্তন, তারপরে যদি বলা হয় সাংসদদের কি হবে, বিশেষ অধিকার, এক্ষেত্রেও কিন্তু সিম্পল মেজরিটি লাগে। তারপরে যদি বলা হয় বেতন এবং ভাতা, তাহলে কি বেতন ভাতা দিতে পারে। সুপ্রিম কোর্টের এলাকা সম্প্রসারণ, এইগুলোর ক্ষেত্রে হতে পারে। সরকারি ভাষার ক্ষেত্রে কোনটাতে দরকার হয়, যে স্পেশাল এই সিম্পল মেজরিটি দরকার হয়। ঠিক আছে, আরও আরও একটা জায়গায় আমাদের সিম্পল মেজরিটি কি হয়, ব্যবহার হয়, সেটা হচ্ছে কি ভোট অফ থ্যাঙ্কস। ভোট অফ থ্যাঙ্কস, ভোট অফ থ্যাঙ্কস কি না, যখন আমাদের নতুন মন্ত্রিসভা চালু হবে, যে এই সরকার আমাদের চালু হচ্ছে, 5 বছর কমপ্লিট হওয়ার পরে নতুন মন্ত্রিসভা চালু হচ্ছে, সেক্ষেত্রে রাষ্ট্রপতির মাধ্যমে কি হয়, ভোটাভুটি হয়, যে এই মন্ত্রিসভা মানে সম্বন্ধে তোমরা সম্মতি দিতে পারবে। ঠিক আছে, সেক্ষেত্রে ভোট অফ থ্যাঙ্কস কিন্তু নেওয়া হয়, কার মাধ্যমে, সিম্পল মেজরিটির মাধ্যমে, যে আমরা এই মন্ত্রিসভার সঙ্গে মানে একমত। এরপরে দেখো আমরা আসবো কি 2 নাম্বার, অ্যাবসোলিউট মেজরিটি। অ্যাবসোলিউট মেজরিটি, অ্যাবসোলিউট মেজরিটির মধ্যে পদ্ধতিটা হচ্ছে কি, যে টোটাল স্ট্রেংথ, টোটাল স্ট্রেংথ আর কি, আমি যদি একটু দেখাই তাহলে কি হবে, যে টোটাল স্ট্রেংথ বাই 2, টোটাল স্ট্রেংথ বাই 2 প্লাস 1, এটাই আমাদের কি হবে, অ্যাবসোলিউট মেজরিটি হবে। মানে কেমন, যদি আমি লোকসভার ক্ষেত্রে ধরি, সেক্ষেত্রে কতগুলো সিট, 545টি, তাকে যদি 2 দিয়ে ভাগ করি, প্লাস 1 করি, তাহলে আমাদের কত দাঁড়াবে, তাহলে দেখো এখানে 200 প্রায় 73 দাঁড়ায়। ঠিক আছে, 273টি সিট দাঁড়ায়। তো এই 273টা সিট হচ্ছে আমাদের কি, যদি পাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, অ্যাবসোলিউট মেজরিটি হবে। এটা কখন ব্যবহার হয়, এটা কখন ব্যবহার হয়, ব্যবহার হচ্ছে যে যে কোনো নির্বাচনের সময় দলের সংখ্যাগরিষ্ঠতা বোঝানোর জন্য, নির্বাচনের সময় কি হবে, দলের সংখ্যাগরিষ্ঠতা বোঝানোর জন্য, দলের সংখ্যাগরিষ্ঠতা বোঝানোর জন্য কি ব্যবহৃত হয়, আমাদের অ্যাবসোলিউট মেজরিটি। আমাদের সিম্পল মেজরিটি কিন্তু অনেক জায়গায় ব্যবহৃত হয়, নতুন রাজ্য গঠন, সম্প্রসারণ, ভোট অফ থ্যাঙ্কস, তারপরে যদি বলা হয় যে অর্থনৈতিক জরুরি ব্যবস্থা চালু, জাতীয় জরুরি ব্যবস্থা চালুর সময়, এগুলো করার সময় কি হবে, সব সিম্পল মেজরিটি হবে। তারপরে আমি যেটা আরেকটা বললাম, যেটা যে সাংসদদের বিশেষ অধিকার, এক্ষেত্রেও কিন্তু সিম্পল মেজরিটি আমাদের ইউজ হবে, ব্যবহার হবে। আর যদি বলা হয় অ্যাবসোলিউট মেজরিটি, অ্যাবসোলিউট মেজরিটির ক্ষেত্রে কি হবে, নির্বাচনের সময় দলের সংখ্যাগরিষ্ঠতা বোঝানোর জন্য ব্যবহৃত হবে। নেক্সট যদি আসি, আমাদের 3 নাম্বার আছে কি, যে এফেক্টিভ মেজরিটি। এফেক্টিভ মেজরিটি, এফেক্টিভ মেজরিটিটা কি, এফেক্টিভ মেজরিটি হচ্ছে যে টোটাল স্ট্রেংথ, টোটাল স্ট্রেংথ, ঠিক আছে, টোটাল স্ট্রেংথ থেকে ভ্যাকান্টটা বাদ যাবে, তার বাই 2 প্লাস হবে কি 1। এই ভ্যাকান্ট জিনিসটা কি, মানে যদি সেই পদগুলো খালি থাকে, যদি সাংসদদের ক্ষেত্রে যদি দেখা যায় যে 545টা আমাদের কি আছে, টোটাল স্ট্রেংথ হচ্ছে লোকসভার ক্ষেত্রে আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাঁচটা পাঁচটা সিট কি হয়েছে, এখনো নির্বাচিত হয়নি, 5টা সিট নির্বাচিত হয়নি, আরও 2টো সিট কি হয়েছে, সে
কোনো কারণে হয় অসুস্থতা বা মৃত্যুর কারণে সেই দুটো সিট ভ্যাকান্ট আছে। ভ্যাকান্ট মানে কিন্তু কখনোই অনুপস্থিত থাকাকে বোঝায় না। ভ্যাকান্ট মানে হচ্ছে সেটার ক্ষেত্রে কি হবে যে মৃত্যু হতে পারে, তারপরে কোনো কারণে সেই পদটা কি হতে পারে যে খালি আছে, এখনো নির্বাচন হয়নি, সেই সমস্ত সিটকে কিন্তু বলা হচ্ছে কি ভ্যাকান্ট বলা হচ্ছে। তাহলে এফেক্টিভ মেজরিটির ক্ষেত্রে কি হবে, টোটাল স্ট্রেংথ মাইনাস ভ্যাকান্ট বাই 2+1। ঠিক আছে, এটা ব্যবহার কোথায় হয়, এটার ব্যবহার হচ্ছে যদি বলা হয় তাহলে দেখো যে রাজ্যসভার চেয়ারম্যানকে সরাতে, ইমপিচমেন্ট বা সরাতে আমাদের কি ব্যবহৃত হয়, এফেক্টিভ মেজরিটি ব্যবহৃত হয়। তারপরে যদি আসি আমাদের কি 4 নাম্বার মেজরিটি, সেটা হচ্ছে স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি, স্পেশাল মেজরিটি আবার কিন্তু 4টি ভাগে বিভক্ত। স্পেশাল মেজরিটির মধ্যে টাইপ 1 আছে, টাইপ 2 আছে, টাইপ 3 আছে, আর টাইপ 4 আছে। তো যদি আমি টাইপ 1-এর কথা বলি সেক্ষেত্রে কি হবে, পার্লামেন্টেরিয়ান যারা সাংসদ, তারা যারা উপস্থিত আছে তাদের উপস্থিত সাংসদদের কত 2/3 প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, এটাকে বলা হচ্ছে কি হবে যে স্পেশাল মেজরিটি টাইপ 1। তার মানে 2/3 প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, এটাকে বলা হচ্ছে স্পেশাল মেজরিটি অফ টাইপ 1। ঠিক আছে, তো স্পেশাল মেজরিটি অফ টাইপ 1 কোনটা, যে 2/3 অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। এর মধ্যে কি কি এটা কখন কাজে লাগবে না, আর্টিকেল 249 অনুসারে যদি রাজ্য তালিকার অন্তর্ভুক্ত কোনো জাতীয় বিষয়, তাহলে রাজ্য তালিকার নিয়ে আলোচনা করা হয় তখন কি ব্যবহৃত হবে আমাদের, যে আর্টিকেল 249-এর আন্ডারে কি হবে, স্পেশাল মেজরিটি 1, এইটা দিয়ে কিন্তু আমাদের কোনো বিষয়কে মেজরিটি দেওয়া হবে। এবার আরেকটা কোন জায়গায় ব্যবহৃত হবে স্পেশাল মেজরিটি 1 টাইপ 1, সেটা হচ্ছে 312 অনুযায়ী। 312 অনুযায়ী কি হবে, যে অল ইন্ডিয়া সার্ভিসেস চালু করার সময়, অল ইন্ডিয়া সার্ভিসেস সংযুক্তকরণের সময়, তাহলে অল ইন্ডিয়া সার্ভিস সংযুক্তকরণের সময় কি হবে না, স্পেশাল মেজরিটি 1 দরকার পড়বে। আর কোথায় দরকার পড়বে না, আর্টিকেল 249-এর অন্তর্গত রাজ্য তালিকার অন্তর্ভুক্ত কোনো জাতীয় বিষয়কে আলোচনা করার সময় কি হবে, স্পেশাল মেজরিটি 1 আমাদের কিন্তু প্রয়োজন হবে। তাহলে স্পেশাল মেজরিটি 1 আমাদের বোঝা হয়ে গেল। এবার যদি আমি আসি স্পেশাল মেজরিটি 2 টাইপ 2, সেটার ক্ষেত্রে কি হবে না, প্রথমে যেটা ছিল সেটা তো থাকবেই, মানে 2/3 অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, এটা তো হবেই, প্লাস আর কি হতে হবে না 50% +1 অফ টোটাল স্ট্রেংথ। তার মানে কি দাঁড়াচ্ছে যে যে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং যারা উপস্থিত এবং যারা ভোটদানকারী তাদের কি হতে হবে, 2/3 অংশ হতে হবে। আর কি হতে হবে, যে টোটাল স্ট্রেংথ মানে যতটা সিট আছে তার কি হতে হবে 50% +1 হতে হবে। এটার ব্যবহার কোথায় হয় না, এটার ব্যবহার কিন্তু আমাদের এই 368 নাম্বার ধারায় কিন্তু হয়ে থাকে, স্পেশাল মেজরিটি টাইপ 2। স্পেশাল মেজরিটি টাইপ 2। এবার যদি আমি স্পেশাল মেজরিটি কি আসি, যে টাইপ 3 আর 4-এ যদি আমি চলে যাই সেক্ষেত্রে কি হবে, টাইপ 3 সম্পর্কে আসি, তাহলে টাইপ 3টা কি হচ্ছে, যে স্পেশাল মেজরিটি সব থেকে, এটা কিন্তু সব থেকে কি শক্তিশালী, টাইপ 3 কিন্তু সবচেয়ে শক্তিশালী মেজরিটি, শক্তিশালী মেজরিটি। টাইপ 3-র মধ্যে কি হবে, যে 61 ধারা অনুযায়ী, সেক্ষেত্রে কি হবে 61 নাম্বার ধারা অনুযায়ী যদি আমি রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করি তখন আমার কি আসবে, স্পেশাল মেজরিটি টাইপ 3 কিন্তু আমাদের কাজে লাগবে। এই স্পেশাল মেজরিটি টাইপ 3-র মধ্যে কি হবে তাহলে, সেক্ষেত্রে টোটাল স্ট্রেংথ মানে লোকসভা যদি আমাদের বলা হয় তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে 545, তার স্ট্রেংথের 2/3 অংশ, তার স্ট্রেংথের যদি আমি 2/3 অংশ করি তাহলে প্রায় আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে কত 364। যদি আমি কাটাকুটি করি তাহলে দেখো একটু, 3 একে 3, 2 24, 3 8 24, 3 একে 3, মানে প্রায় 181 × 2 মানে প্রায় 364, এতটি ভোট কিন্তু আমাদের প্রয়োজন হয়।
সেক্ষেত্রে আমরা কি পাবো হচ্ছে স্পেশাল মেজরিটি টাইপ 3। তো এটা সব থেকে শক্তিশালী এবং এটা সবসময় আমাদের ব্যবহারও হয় না। এরপরে যদি আমরা আসি সেক্ষেত্রে কি হবে, টাইপ 4 মেজরিটি, সেটা হচ্ছে কি টাইপ 4 স্পেশাল মেজরিটি। সেক্ষেত্রে আমাদেরকে 50% +1 অফ টোটাল সিট এটা হতে হবে, টোটাল সিট, ঠিক আছে, এটা হতে হবে। প্লাস হচ্ছে কি হতে হবে, যে 2/3 অফ কি প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, এটাও হতে হবে। তাহলে এই দুটো তো হতেই হবে, প্লাস এর সাথে কি হতে হবে, স্টেট র্যাটিফিকেশন, র্যাটিফিকেশন স্টেট র্যাটিফিকেশন উইথ সিম্পল মেজরিটি, এটাও কিন্তু আমাদের হতে হবে। তাহলে কি দাঁড়ালো, যে 50% +1 অফ টোটাল সিট, 2/3 অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং অ্যান্ড স্টেট র্যাটিফিকেশন উইথ সিম্পল মেজরিটি, এটা কিন্তু প্রয়োজন। তাহলে কিরকম ব্যাপারটা, স্টেট র্যাটিফিকেশন উইথ সিম্পল মেজরিটি মানে প্লাস 50% +1 ভোটিং, মানে আমাদের যদি 28টা যদি স্টেট থেকে থাকে তাহলে তার 50% +1 মানে হচ্ছে 15টি স্টেটের কি হতে হবে, সম্মতি থাকতে হবে। সেক্ষেত্রে কি হবে, আমাদের স্পেশাল মেজরিটি টাইপ 4 আমরা কিন্তু গ্রহণ করব। এই টাইপ 4 এর ব্যবহার কোথায় হয়, ইউজ কোথায় হয়, সেক্ষেত্রে দেখো একটা এক্সাম্পল যদি আমি বলি, সেক্ষেত্রে কি হচ্ছে, জিএসটির ক্ষেত্রে কিন্তু আমাদের স্পেশাল মেজরিটি টাইপ 4 কিন্তু ব্যবহৃত হয়েছে। এটা কোথার ক্ষেত্রে হয়, সংশোধনীর ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবহৃত হয়, 368 নাম্বার ধারাতে ব্যবহৃত হয়। তাহলে আমি যদি একটুখানি একদম প্রথমে চলে আসি, যে সংবিধান সংশোধন করকমভাবে হয়ে থাকে, তাহলে 3 রকম পদ্ধতিতে হয়ে থাকে। কি কি, প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি এবং তৃতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতিতে কি হবে, সিম্পল মেজরিটি, কিন্তু এটা কিন্তু কোথায় থাকছে না, এটা কিন্তু 368 নাম্বার ধারায় থাকছে না। 368 নাম্বার ধারায় কোনটা থাকছে, এটা থাকছে আর এটা থাকছে, মানে দ্বিতীয় পদ্ধতি, সেটার ক্ষেত্রে কি হবে, স্পেশাল মেজরিটি আর স্পেশাল মেজরিটি উইথ র্যাটিফিকেশন অফ স্টেট। ঠিক আছে, সংবিধান সংশোধন তাহলে কোথায় আছে, পার্ট নাম্বার 20-তে আছে, আর 368 নাম্বার ধারাতে আমাদের কি আছে, সংবিধান সংশোধনী আছে। টাইপস অফ মেজরিটি আমি বলে দিলাম, টাইপস অফ মেজরিটি বলতে 4টে আমাদের টাইপস অফ মেজরিটি আছে। সেই ক্ষেত্রে কি কি আছে, সিম্পল মেজরিটি আছে, অ্যাবসলিউট মেজরিটি আছে, এফেক্টিভ মেজরিটি আছে, স্পেশাল মেজরিটি আছে, ঠিক আছে। আর সিম্পল মেজরিটির ক্ষেত্রে কি হয়, 50% +1 প্রেজেন্ট এন্ড ভোটিং হয়। কতগুলো ক্ষেত্রে আমাদের সিম্পল মেজরিটি ব্যবহৃত হতে পারে, নতুন রাজ্য গঠন, সম্প্রসারণ, ভোট অফ থ্যাঙ্কস, তারপরে যদি বলে সংসদের স্পেশাল প্রভিশন, এগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপরে অর্থনৈতিক জরুরি ব্যবস্থা ইত্যাদি চালু করার সময় আমাদের কি হয়, সিম্পল মেজরিটি কাজে আসে। তারপরে যদি বলা হয় অ্যাবসলিউট মেজরিটির ক্ষেত্রে কি, টোটাল স্ট্রেংথ বাই 2 +1, এটা আমাদের অ্যাবসলিউট মেজরিটির ক্ষেত্রে কাজে আসে। ব্যবহার হচ্ছে কি, নির্বাচনের সময় দলের সংখ্যাগরিষ্ঠতা বোঝানোর জন্য অ্যাবসলিউট মেজরিটি ব্যবহৃত হয়। এফেক্টিভ মেজরিটিতে ব্যাপারটা কি, যে টোটাল স্ট্রেংথ মাইনাস ভ্যাকান্ট বাই 2 +1, এটা আমাদের কাজে আসে। ভ্যাকান্ট মানে আমি বলে দিলাম, যে ভ্যাকান্ট মানে হচ্ছে, ভ্যাকান্ট মানে কিন্তু অনুপস্থিত ব্যাপারটা কিন্তু বোঝায় না। ভ্যাকান্ট মানে হচ্ছে যে কোনো সাংসদ নির্বাচিত হয়নি অথবা মৃত্যুর কারণে সেই পদটি বাতিল আছে, সেক্ষেত্রে সেটাকে বলা হয় ভ্যাকান্ট। তাহলে এফেক্টিভ মেজরিটি কখন ব্যবহৃত হয়, যে রাজ্যসভার চেয়ারম্যানকে ইমপিচমেন্ট করতে গেলে আমাদের কি হয়, এফেক্টিভ মেজরিটি কাজে লাগে। স্পেশাল মেজরিটি আবার কত, স্পেশাল মেজরিটি কিন্তু 4 ধরনের, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। টাইপ 1 এর ক্ষেত্রে 2/3 অফ প্রেজেন্ট এন্ড ভোটিং কে আমাদের মান্য দেওয়া হয়, এবং এই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে যে 249 নাম্বার আর্টিকেলের অনুযায়ী রাজ্যগুলির অন্তর্ভুক্ত কোনো জাতীয় বিষয়কে আলোচনা করার সময় কি করা হয়, স্পেশাল মেজরিটি টাইপ 1কে ব্যবহার করা হয়। আর 312 অনুযায়ী অল ইন্ডিয়া সার্ভিসেস যে সংযুক্তকরণের জন্য টাইপ 1 মেজরিটিকে কিন্তু আমাদের কাজে লাগানো হয়। তারপরে যদি বলা হয় টাইপ 2, ক্ষেত্রে কি হবে, 2/3 অফ প্রেজেন্ট এন্ড ভোটিং প্লাস হচ্ছে কি হবে, যে 50% +1 অফ টোটাল স্ট্রেংথ, 50% অফ টোটাল স্ট্রেংথ হতে হবে। এটা কোন জায়গায় কাজে লাগে, সেটা হচ্ছে কি, আমাদের যদি বলা হয় যে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে কাজে লাগে। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কি, যে সবচেয়ে শক্তিশালী, এটা কখন ব্যবহৃত হয়, 61 নাম্বার ধারণা অনুযায়ী রাষ্ট্রপতির ইমপিচমেন্ট করার সময় ব্যবহৃত হয়, মানে টোটাল স্ট্রেংথের কি হবে, 2/3।
মানে টোটালি যদি বলা হয় তাহলে কত, লোকসভার ক্ষেত্রে কতগুলো সিট হয়, 364টি সিট হয়, কিন্তু এটা সাধারণত ব্যবহৃত হয় না, খুব রেয়ারলি ব্যবহৃত হয়। তারপরে যদি বলা হয় চতুর্থ নাম্বার, যদি আমি স্পেশাল মেজরিটির কথা বলি, সেক্ষেত্রে কি হবে, 50% প্লাস ওয়ান অফ টোটাল সিট, মোট 18 সংখ্যার কি হবে, 50% প্লাস ওয়ান হতে হবে। তারপরে কি হতে হবে, 2/3 অফ প্রেজেন্ট এন্ড ভোটিং হতে হবে, প্লাস স্টেট রেটিফিকেশন উইথ সিম্পল মেজরিটি হতে হবে, মানে প্রায় 15টি স্টেটের কি হতে হবে, সম্মতি হতে হবে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে জিএসটি। এইবার যদি আমি বলি যে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে যে প্রসিডিওর বা পদ্ধতি, কিভাবে আমাদের কি সংবিধান সংশোধনী পদ্ধতিটা চালু হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে প্রথমে কি হবে, যে কোনো কক্ষে কিন্তু আমাদের কোথায়, যে কোনো কক্ষে, অর্থাৎ লোকসভা বা রাজ্যসভা, যে কোনো কক্ষে আমাদের কি কি করা যায়, উপস্থাপন করা যায়। পদ্ধতিটা কি দেখো, যে আহ, যে কোনো কেউ, যে কোনো কেউ, যে কোনো কেউ বলতে যে কোনো মেম্বার, সেটা মিনিস্টার হতে পারে অথবা প্রাইভেট মেম্বার, যে কোনো কেউ কিন্তু এটাকে উপস্থাপন করতে পারে। এর জন্য কি দরকার হয় না, রাষ্ট্রপতির কি রাষ্ট্রপতির পূর্ব সম্মতি দরকার হয় না, যে কোনো কক্ষে উপস্থাপন করা যায়। তারপরে যে কোনো মেম্বার বা মিনিস্টার এটা বা প্রাইভেট মেম্বার এটাকে আনতে পারে। তারপরে যদি বলা হয় যে যে যৌথ অধিবেশন এখানে হয় না, এখানে কি হয় না, যৌথ অধিবেশন হয় না, রাষ্ট্রপতির পূর্ব সম্মতি দরকার হয় না। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি ভেটো পাওয়ার ইউজ করতে পারে না, তাহলে এই কটা পদ্ধতিতে কিন্তু আমাদের কি হয়, সংবিধান সংশোধনী হয়ে থাকে। তাহলে বিষয়গুলো আমি একবার একটু দেখে নিই যে কি কি ভাবে আমাদের সংবিধান সংশোধনী হয়। তো দেখো, সংবিধান সংশোধনী পদ্ধতি যদি 1 নম্বর বলা হয় যে সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুধুমাত্র কি হয়, সংশোধনের যে কোনো পক্ষে বিল পেশ করার মাধ্যমে শুরু করা যেতে পারে, রাজ্য আইনসভায় নয়, মানে রাজ্য বিধানসভাগুলোতে হবে না, বাকি সমস্ত কাজটা কি হবে, পার্লামেন্টে হবে। বিলটি একজন মন্ত্রী বা বেসরকারি সদস্য দ্বারা পেশ করা যেতে পারে। প্রতিটি কক্ষে বিলটি বিশেষ সংখ্যাধিক্য দ্বারা পাশ হতে হবে, অর্থাৎ স্পেশাল মেজরিটি দ্বারা কি হতে হবে, পাশ হতে হবে। তারপর আর যদি বলা হয় দেখো, প্রতিটি কক্ষে আলাদাভাবে বিলটি পাশ হতে হবে। দুই কক্ষের মধ্যে মতভেদের ক্ষেত্রে যৌথ অধিবেশনের কোনো বিধান নেই। আর কি হতে হবে, আর কিভাবে হবে, বিলটি যদি সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংশোধনের চেষ্টা করে, তবে এটি অর্ধেক রাজ্যের আইনসভা দ্বারা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার অনুমোদিত হতে হবে। অর্থাৎ মানে জিএসটি যেরকম হয়েছিল সেরকম ব্যাপারটা কিন্তু এখানে ঘটবে, রেটিফিকেশন অফ স্টেট কিন্তু লাগবে এক্ষেত্রে। সংশোধনের উভয় ক্ষেত্রে পাশ হওয়া এবং প্রয়োজনের ক্ষেত্রে রাজ্যগুলির অনুমোদনের পর বিলটি রাষ্ট্রপতি কি হতে হবে, সম্মতির জন্য পেশ করা হয়। তারপরে কি হবে, রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দিতে বাধ্য থাকবেন, কারণ এখানে কোনো ভেটো পাওয়ার ইউজ হবে না, এবং রাষ্ট্রপতি সম্মতির পর বিলটি একটি আইনে পরিণত হয় এবং সংবিধান সংশোধিত হয়। তাহলে 368 নম্বর ধারায় যদি আমি বলি যে ক ধরনের সংশোধনের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দুটি ধরনের সংশোধনের কথা বলা হয়েছে। একটা হচ্ছে কি সংশোধনের বিশেষ সংখ্যাধিক্য দ্বারা, আর হচ্ছে কি সংসদের বিশেষ সংখ্যাধিক্য এবং অর্ধেক রাজ্যের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে। মানে যদি বলা হয় স্পেশাল মেজরিটি, একটা হচ্ছে স্পেশাল মেজরিটি টাইপ 2 এবং স্পেশাল মেজরিটি টাইপ 4, স্পেশাল মেজরিটি টাইপ 2 আর একটা হচ্ছে স্পেশাল মেজরিটি টাইপ 4। এর মাধ্যমে কিন্তু আমাদের কি হবে, 368 নম্বর অনুচ্ছেদের সংশোধন করা হবে। এবার যদি আমাদের কিছু কেস বা মামলা আমরা যদি দেখি, সেক্ষেত্রে কি বলা হচ্ছে যে আমাদের 3টে মামলাকে মনে রাখলে হবে। দেখো, সব কিন্তু মনে রাখা যায় না, তার মধ্যেও কিন্তু আমাদের 3টেকে মনে রাখতে হবে মামলা। সেটা হচ্ছে কি 1967 সালে, সেটা হচ্ছে গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলা। সেক্ষেত্রে কি বলা হয় যে যে কোনো অংশই কি করা যাবে, যে কোনো অংশ সংশোধন করা যায়,
সংশোধন করা যাবে। এটা সম্মতি দেয় কে? সুপ্রিম কোর্ট। মানে 1967 সালে সুপ্রিম কোর্ট এই রায় দেয় যে কি, যে কোনো অংশ গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলায় যে কোনো অংশ কি করা যাবে, সংশোধন করা যাবে। তারপর যদি বলা হয় সেটা হচ্ছে কি 1971 সাল 1973 সাল, সরি 1973 সালে হচ্ছে কি কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য। এটা হচ্ছে যে মামলাতে বলা হয় যে সংবিধানের 368 ধারা অনুযায়ী সবকিছু সংশোধন করা যাবে, কিন্তু কিন্তু কি করা যাবে না, যে সংবিধানের মূল কাঠামো, সংবিধানের মূল কাঠামোকে কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না, এইটা বলা হয়। তাহলে একটা আমাদের যদি বলি যে 1967 সালের মামলাটাকে মনে রাখতে হবে, 1973 সালের মামলাকে মনে রাখতে হবে, আর যদি বলা হয় সেক্ষেত্রে হচ্ছে আরেকটা যদি মনে রাখতে পারো, এটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে কি 1980 সালের মামলা। 1980 সালে কোন মামলাটা হয়? মিনার্ভা মিলস মামলা। মিনার্ভা মিলস মামলাতে বলা হয় যে 268 4 এবং 5 অনুচ্ছেদ অবৈধ বলে ঘোষিত হয়। ঠিক আছে, কার 42তম সংশোধনীর 268 4 এবং 268 5 অনুচ্ছেদটি বাতিল বলে ঘোষিত হয়। এই হচ্ছে আমাদের তিনটে কিন্তু আমাদের কি সংশোধনী মামলা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবং এটা একটু বলে রাখি যে মূল কাঠামো, সংবিধানের যে মূল কাঠামো, এটা কিন্তু কখনো সুপ্রিম কোর্টের কিন্তু বলে দেওয়া নেই। সুপ্রিম কোর্ট এর সংজ্ঞা দেয়নি। ঠিক আছে, কিন্তু আমরা দেখব যে সংবিধানের মৌলিক কাঠামো প্রায় 13 থেকে 14টি বিষয় কিন্তু মানে সংবিধানের মৌলিক কাঠামোর মধ্যে কি পড়ে যায়। যেরকম যদি বলি সংবিধানের প্রাধান্য বা সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন, আরও যদি বলা হয় তাহলে কি হবে, রুল অফ ল, এগুলো কিন্তু সব কি সংবিধানের মৌলিক কাঠামোর মধ্যে পড়ে যায়। ঠিক আছে, এইবার এই হচ্ছে আমাদের কি সংবিধান সংশোধনীর সম্পূর্ণ পদ্ধতি। এবং এর থেকে যদি আমি একটুখানি কি দেখি এমসিকিউ কোশ্চেন, সেই কোশ্চেনগুলো একটু দেখে নাও। তো প্রথমে বলছে দেখো কি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংশোধন পদ্ধতি বর্ণিত আছে। নিশ্চয়ই তোমরা পারবে এটা কোথায় আছে, 368 নম্বর ধারায় কিন্তু বলা আছে। তাহলে আমাদের সংবিধান সংশোধনী কোথায় আছে? 368 নম্বর ধারায়। ঠিক আছে, 368 নম্বর ধারা। নেক্সট, সংবিধানের কততম অংশে সংশোধন প্রক্রিয়া আলোচনা করা আছে? সংবিধানের কততম অংশে? 22 নম্বর পার্ট। সরি, এটা কত নাম্বার ধারাতে আছে, কততম পার্টে আছে, এটা একটু আগেই বললাম যে কততম, 20তম পার্টে কিন্তু আমাদের কি বলা আছে, যে সংবিধান সংশোধনের প্রক্রিয়া কিন্তু আমাদের বলা আছে। সংবিধান সংশোধনী বিল সংসদের কোন কক্ষে উপস্থাপন করা যায়? সংবিধানে আমাদের কোন কক্ষে উপস্থাপন করা যায়? যে কোনো কক্ষে কিন্তু আমাদের লোকসভা রাজ্যসভা উভয় কক্ষে কিন্তু আমাদের উপস্থাপন করা যায়, কিন্তু বিধানসভায় কিন্তু করা যায় না। সংবিধান সংশোধনীর জন্য সাধারণত কয়টি পদ্ধতির কথা উল্লেখ করা হয়? তাহলে সংবিধান সংশোধনের ক্ষেত্রে কিন্তু আমাদের 3টি পদ্ধতির কথা উল্লেখ আছে। নেক্সট কোশ্চেন যদি বলে যে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা বা স্পেশাল মেজরিটি বলতে নিচের কোনটিকে বোঝায়? স্পেশাল সংখ্যাগরিষ্ঠতা কি বোঝাচ্ছে? যে মোট সদস্যের অর্ধেক হতে হবে। স্পেশাল মেজরিটি বলতে কি হবে? 50% প্লাস 1 হতে হবে, 50% প্লাস 1 হতে হবে, এবং উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের 2/3 অংশ হতে হবে। অর্থাৎ এইটা আমাদের কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, 1971 সালে কততম সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতির সম্মতি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে? আচ্ছা, এখানে একটুখানি আমি একটু বলে রাখি
যে 1971 সালে যে সংশোধনীতে করা হয়েছিল সেটা হচ্ছে 24তম সংশোধনী। সেটা কি করা হয়েছিল? 24তম সংশোধনী। এই 24তম সংশোধনীতে 3টি বিষয় কিন্তু আমাদের যুক্ত করা হয়েছে। 3টি বিষয় কি কি? যে যে কোনো যে কোনো অংশ সংশোধন করা যেতে পারে, সংযোজন বা কি করা যেতে পারে? বর্জন করা যেতে পারে। আর কি করা যেতে পারে এখানে? আর হচ্ছে যে 368 নাম্বার ধারায় যেগুলো সংশোধন হবে সেক্ষেত্রে 13 নাম্বার ধারা প্রযুক্ত হবে না। 13 নাম্বার ধারা প্রযুক্ত হবে না। আর কি? যে রাষ্ট্রপতির সম্মতি। 1971 সালের যে সংশোধনী হয় সেক্ষেত্রে কততম সংশোধনী? 24তম সংশোধনী। সেক্ষেত্রে আমাদের বলা হয় যে যে কোনো অংশ সংশোধন, সংযোজন বা বর্জন করা যেতে পারে। আর 368 নাম্বার ধারা অনুযায়ী যেগুলো সংশোধন হবে সেক্ষেত্রে 13 নম্বর ধারা প্রযুক্ত হবে না। আর কি? যে রাষ্ট্রপতির সম্মতি কি হবে? বাধ্যতামূলক করা হয়। কোন সংশোধনীতে? 1971 সালে 24তম সংশোধনী। কোশ্চেনে যদি আসি তাহলে বলছি যে সংবিধান সংশোধনী বিলের ক্ষেত্রে কি লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকা যায়? অবশ্যই নয়। নেক্সট কোশ্চেন যদি দেখি যে সংবিধানের প্রায় 80% ধারা পরিবর্তনের জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয়? তাহলে 80% ধারা পরিবর্তনের জন্য একমাত্র একটা পদ্ধতি কিন্তু আমাদের কি হয় কাজে লাগে, সেটা হচ্ছে কোনটা? বিশেষ সংখ্যাগরিষ্ঠতা। এরপরে যদি বলি যে নির্দেশমূলক নীতি বা মৌলিক অধিকার সংশোধনের জন্য কোন পদ্ধতি প্রয়োজন? তাহলে নির্দেশমূলক নীতি, আচ্ছা এক্ষেত্রে আমি একটু বলে রাখি, আমি কোথায় এখানে বলি যে ডিপিএসপি যদি বলা হয় ডিপিএসপি, আর যদি বলা হয় ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে, এইগুলো কার মাধ্যমে চেঞ্জ হবে? এগুলো চেঞ্জ হবে কিন্তু স্পেশাল মেজরিটির মাধ্যমে। এগুলো কিন্তু স্পেশাল মেজরিটির মাধ্যমে কি হবে? চেঞ্জ হবে। তাহলে বিশেষ আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি বা মৌলিক অধিকার সংশোধনের জন্য কোনটার প্রয়োজন? বিশেষ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন। তারপর কেন্দ্র রাজ্যের মধ্যে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা বন্টন বা তালিকা পরিবর্তনের জন্য কোন পদ্ধতি অনুসরণ করা হয়? তাহলে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা আমি আগেই বলেছিলাম যে স্টেট রাটিফিকেশন কখন লাগবে? যখন যে রাজ্যের কোনো আইন যেটা কিনা কেন্দ্রের কি হবে? জাতীয় বিষয়, সেরকম যদি হয় আইন প্রণয়নের সংক্রান্ত ক্ষমতার ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় পদ্ধতি কিন্তু আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে কি স্পেশাল মেজরিটি, তার সাথে কি হবে? অর্ধেক রাজ্যের সমর্থন। এরপর সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সম্পর্কিত বিষয় সংশোধনের জন্য নিম্নের কোনটি আবশ্যক? তাহলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু এটার কিন্তু প্রয়োজন হয় যে সংসদের কি হবে? বিশেষ সংখ্যাগরিষ্ঠতা এবং অন্তত অর্ধেক রাজ্যের সমর্থন কিন্তু প্রয়োজন হবে। নতুন রাজ্য গঠন এবং বর্তমান রাজ্যের সীমানা পরিবর্তন কার মাধ্যমে হবে? একদমই সাধারণ ব্যাপার, সেটা হচ্ছে কি সাধারণ সংখ্যাগরিষ্ঠতা। তারপর যদি বলা হয় সংসদ সদস্যদের বেতন এবং ভাতা সংশোধনের জন্য প্রয়োজনীয় কোনটি পদ্ধতিটি হলো কোনটা হবে? যে বেতন এবং ভাতা সংশোধনের জন্য সেক্ষেত্রে কি হবে? মানে একদম সাধারণ সংখ্যাগরিষ্ঠতা। তারপরে যদি বলা হয় ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে কে কে বলেছেন? দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্ট্রাইকস এ গুড ব্যালেন্স। তো এটা কিন্তু অ্যান্সারটা জেনে নাও, এটা কি হবে? অধ্যাপক হোয়ার কিন্তু এই উক্তিটা বলেছেন। এছাড়াও আরও দুটো কিন্তু আমাদের যদি বলি উক্তি কিন্তু আছে। কেসি হোয়ার সেটা কি বলেছে? দ্য ভ্যারাইটি অফ অ্যামেন্ডিং প্রসেস ইজ ওয়াইজ বাট রেয়ারলি ফাউন্ড। আরেকটা বলেছে যে দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্ট্রাইকস এ গুড ব্যালেন্স, এটা বলেছেন অধ্যাপক হোয়ার। দ্য অ্যামেন্ডিং প্রসেস হ্যাজ প্রুভড ইটসেলফ ওয়ান অফ দি মোস্ট অ্যাবলি কনসেপ্ট অফ দি কনস্টিটিউশন, এটা কে বলেছে? গ্র্যানুয়েল অস্টিন। এই তিনটি উক্তি কিন্তু আমাদের সংবিধান সংশোধন সম্পর্কে মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেনটা আসো যে সংবিধানের মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার তত্ত্বটি কোন ঐতিহাসিক মামলাটাই উঠে আসে? বেসিক স্ট্রাকচার ব্যাপারটা উঠে আসে কিন্তু আমাদের কেশবানন্দ ভারতী মামলাতে।
কেশবানন্দ ভারতী মামলাটি কত সালে হয়েছিল? তাহলে কেশবানন্দ ভারতী মামলাটি হয়েছিল কত? 1973 সালে। নেক্সট, নিচের কোনটি সংবিধানের মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচারের অন্তর্ভুক্ত নয়? বেসিক স্ট্রাকচারের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাহলে দেখো, সংবিধানের প্রধান প্রকৃতি এটা কিন্তু অন্তর্ভুক্ত। তো এখানে কতগুলো কোশ্চেন আছে যেগুলো কিন্তু বেসিক স্ট্রাকচারের মধ্যে অন্তর্ভুক্ত কি অন্তর্ভুক্ত নয়, এরকম কয়েকটি কোশ্চেন আছে। এইগুলো কিন্তু মনে রাখলেই আমাদের কিন্তু হয়ে যাবে, তাই আমি আলাদা করে বলিনি। তা দেখো এখানে কি কি আছে, তিনটে পেলাম আমরা। সংবিধানের প্রাধান্য, আর যদি বলা হয় বিচার বিভাগের স্বাধীনতা, তারপরে যদি বলা হয় ধর্মনিরপেক্ষ প্রকৃতি, এগুলো কিন্তু সবই কি বেসিক স্ট্রাকচারের অন্তর্ভুক্ত। নেক্সট, পার্লামেন্টের সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারলেও কি পরিবর্তন করতে পারে না। তাহলে কি মৌলিক কাঠামো কিন্তু আমাদেরকে পরিবর্তন করা যায় না। আইনের অনুশাসন বা রুল অফ ল সংবিধানের কোন প্রকৃতি অন্তর্গত? তাহলে রুল অফ ল এটা কিন্তু আমাদের কোথায় অন্তর্গত? মৌলিক কাঠামোর মধ্যে অন্তর্গত। নিচের কোন বিষয়টি সংশোধনের জন্য দ্বিতীয় পদ্ধতি বা রাজ্যগুলির অনুমোদন প্রয়োজন হয়? তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত বিষয় বা সরকারি ভাষা, না সংসদীয় নিয়মাবলী বা নাগরিকত্ব। তাহলে দেখ, এটার ক্ষেত্রে একটুখানি বলে দিই, হাইকোর্ট সম্পর্কিত বিষয়, এটা কিন্তু হবে হাইকোর্ট সম্পর্কিত বিষয়। মানে অপশনটা কিন্তু একটু ভুল আছে, তো এটা আমাদের কিন্তু অ্যান্সার হবে। নেক্সট, যদি বলা হয় 21 নাম্বার, যে সংসদ সদস্যদের বিশেষ অধিকার বা প্রিভিলেজ সংক্রান্ত ধারা বা বিশেষ অধিকার, একটু আগে আমি বলছিলাম প্রথমে যে সংসদদের কি হবে, বিশেষ অধিকার কার মধ্যে পড়ছে? সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মধ্যে কিন্তু আমাদের পড়ে যাচ্ছে। নেক্সট, সংবিধানের কত নাম্বার ধারা সংশোধন করে মৌলিক কাঠামো পরিবর্তন করা সম্ভব? তাহলে একদমই সহজ, এটা কোন ধারার মাধ্যমে হবে? 368 ধারার মাধ্যমে হবে। ভারতের সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রকৃতি সংবিধানের কি হিসেবে স্বীকৃত? তাহলে ভারতের সার্বভৌম, এটাও কিন্তু আমাদের ভারতের সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এটা কিন্তু আমাদের কোথায় পড়ে যাচ্ছে? মৌলিক কাঠামোর মধ্যে পড়ে যাচ্ছে। যদি একটুখানি আমি একটু দেখি তাহলে কি হবে, সুপ্রিমেসি, আমি একটু কয়েকটা পয়েন্ট লিখে দিচ্ছি। তারপরে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, তারপরে যদি বলা হয় সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র যেটা আছে এখানে, আরও যদি বলা হয় জাতীয় ঐক্য সংহতি, এগুলো কিন্তু কোথায় কার মধ্যে থাকছে? সেটা হচ্ছে কি মৌলিক কাঠামোর মধ্যে থাকছে। নির্বাচন কমিশন বা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা কি ধরনের বৈশিষ্ট্য? এটাও কি তাহলে মৌলিক কাঠামোর মধ্যে পড়ে যাচ্ছে। তারপরে ক্ষমতার বিভাজন নীতি, একটু আগেই বলছিলাম, তাহলে কি হবে? ক্ষমতার বিভাজন নীতি, এটা কোথায় যাবে? মৌলিক কাঠামোর মধ্যে কিন্তু পড়ে যাবে, করতে পারেন। তাহলে সংশোধনী বিলটি পাশের পর রাষ্ট্রপতি স্বাক্ষর করতে বাধ্য থাকেন কার মাধ্যমে বলা হয়? 24th সংশোধনী 1971 মাধ্যমে কিন্তু আমাদের বলা হয় যে রাষ্ট্রপতি সংশোধনী বিলে স্বাক্ষর করতে বাধ্য থাকবেন। তারপরে যদি বলা হয় সংবিধানের 327 নম্বর ধারা কোন পদ্ধতিতে সংশোধন করা হয়? 327 নম্বর ধারা, এটা একটুখানি কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু দেশের নির্বাচনের ক্ষেত্রে বলা হচ্ছে। এটা কি দেশের নির্বাচন সংক্রান্ত ধারা। দেশের নির্বাচন সংক্রান্ত ধারা, এটা কিসের মাধ্যমে সংশোধিত হবে? এটা হবে সাধারণ পদ্ধতি সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে। তাহলে নির্বাচন কার মাধ্যমে সংশোধিত হয়? সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে। ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণমূলক রাষ্ট্র ধারণাটি সংবিধানের কোন স্তরের অন্তর্ভুক্ত? জনকল্যাণমূলক রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট ধারণাটি কিন্তু সংবিধানের মৌলিক কাঠামোর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। জাতীয় ঐক্য এবং সংহতি বজায় রাখা সংবিধানের কোন কাঠামোর অংশ? এক্ষুনি বলছিলাম যে জাতীয় ঐক্য, এটা কার মধ্যে যাবে? মৌলিক কাঠামোর মধ্যে কিন্তু যাবে। বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ সাধন 169 নাম্বার ধারা, এটা কিন্তু একটুখানি মনে রাখবে। 169 নাম্বার, এটার ক্ষেত্রেও কিন্তু কি হবে? সিম্পল মেজরিটি কিন্তু প্রয়োজন হবে, সিম্পল মেজরিটি প্রয়োজন হয়। সেটা হচ্ছে কি, এটা খুবই ভালো প্রশ্ন। এটা হচ্ছে যে বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ সাধন কত নম্বর ধারাতে আছে? সেটাও কিন্তু অনেক সময় দিয়ে দেয়, 169 নম্বর ধারা, এবং সেটি কার মাধ্যমে সংশোধিত করা হয়? সেটা হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা বা সিম্পল মেজরিটির মাধ্যমে কিন্তু আমাদের চেঞ্জ করা হয়। তো এই হচ্ছে আমাদের কি 30টা প্রশ্ন আমাদের সংবিধান সংশোধনীর থিওরির ওপরে কিন্তু আমাদের 30টা প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেল।